আমাদের আজকের গল্প হাত কাটা বাক্স। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দ্বারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার সবসময় কোনো ব্যাখ্যা থাকে না আমাদের কাছে। অদ্ভুত ঘটনা যখন আমাদের সঙ্গে ঘটে, আমরা মনে করি এটাই হয়তো সব থেকে অদ্ভুত। কিন্তু তার চেয়েও যে অদ্ভুত কোনো ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমার জীবনেও এমন অদ্ভুত অনেক ঘটনা ঘটেছে, যার মধ্যে এইটি হয়তো সব থেকে সর্বোত্তম। কিন্তু তারপরে আবারও কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেটা আগের ঘটনাগুলোকেও ম্লান করে দেয়। কথায় আছে, কোনো কিছুরই শেষ থাকে না, শেষ থেকেই আবার শুরু হয়। আমার ব্যাপারটাও তেমনি। তখন বেশ কিছুদিন আগে নিতাইচরণের সেই অদ্ভুত জটিল ব্যাপারটা সমাধান করেছিলাম। সত্যি বলতে সমাধান করবার তেমন কিছু না থাকলেও আসলে ব্যাপারটা এমন জটিল হয়ে পড়েছিল যে কিছুই বুঝে উঠতে পারছিলাম না প্রথমে। পরে অবশ্য সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে যায়। অপরাধীদের শাস্তি এবং নিরপরাধীদের সেখান থেকে মুক্ত করতে পেরেছিলাম। তারপর এক সময় যখন এই সমস্ত কিছু শেষ করে আবার নতুন করে সাধারণ দিন যাপন শুরু করেছি, এমন সময় একদিন সকালে হনুমান সিং এসে বলল, দারোগা সাহেব, আজকে বাজারের কাছে একটা বাক্স পাওয়া গেছে, একটা কাঠের বাক্স। বাক্সটা আমি একজনকে দিয়ে সঙ্গে করে নিয়ে এসেছি। এই কাঠের বাক্সর মধ্যে না একটা একটা কাটা হাত রয়েছে। হনুমান সিংয়ের কথায় আমি কিন্তু অবাক হয়ে গেলাম। কাঠের ছোট মতো একটা বাক্স, তখন তার সামনের টেবিলের পাশে মেঝেতে রাখা। একটা লোক জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে একপাশে। হনুমান সিংয়ের কথা শুনেই বোঝা যায় সে প্রচণ্ড ভয় পেয়েছে। আমি চেয়ার ছেড়ে উঠে ভালো করে বাক্সটার দিকে তাকিয়ে দেখলাম, আহামরি তেমন কিছুই নয়, অতি সাধারণ একটা কাঠের বাক্স। বেশ বড় একটা কাটা হাত তার মধ্যে বেশ ভালোভাবেই থাকতে পারে। কিন্তু সকাল সকাল এরকম অদ্ভুত একটা কথা শুনে আমি বাদে থানার সকলেই যেন জড়সড় হয়ে গিয়েছে। বললাম, একটা কাটা হাত, একটা গোটা মৃতদেহ যখন অন্য কিছু নয়, শুধুমাত্র একটা কাটা হাত, সেটা খোয়া গেল কোথায় বা জানা গেল কি করে বলো তো? আজ সকালে থানায় আসবো বলে ঘর থেকে বেরিয়েছি। দারোগা সাহেব, আপনি তো জানেন ওই বাজারের উত্তর পথের কাছ দিয়েই আমায় আসতে হয়। তো সেখান থেকে হেঁটে আসি, এমনি দেরি হয়ে গেছে। তখনই দেখি সেই উত্তরের বাজারের কাছে একটা রাস্তার কোণে বাক্সটা নিয়ে দু একটা কুকুর টানা হিচড়া করছে। আমার কেমন জানি লাগলো। এমনিতেই তো সেই যে 6 মাস আগে সেই ব্যাপারটা তো আমার মনে আছে। একটা বস্তার মধ্যে লাশ খুঁজে পেয়েছিলাম আমরা ওই গঙ্গার ঘাটের কাছে। তাই নিয়ে তো কত কাণ্ড। আমার কেমন যেন সন্দেহ হলো। লোকজন হেঁটে যাচ্ছিল, কিন্তু তারা কিছু দেখছে না। আমার সন্দেহ হতে ওকে ডেকে আনলাম। ডেকে এনে সেই বাক্সটার কাছে নিয়ে গেলাম। লোকজন সব তার কাছ থেকে হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু কারোর কোনো হুঁশ নেই। কুকুর দুটো ডাকাডাকি শুনতে শুনতেই আমার আরো সন্দেহ হলো। তারপরে এগিয়ে গেলাম সেই বাক্সটার কাছে। প্রথমে ভেবেছিলাম বাক্সটার ভেতরে কি আছে না আছে, কিন্তু সেই বাক্সটা পুরনো পর্যন্ত কোনো কিছু দেখা তো যাবে না। তাই একটু ভয় ভয় করলেও ওকে দিয়ে যখন বাক্সটা খোলালাম, তখন বুঝতে পারলাম বাক্সের ভেতরে সত্যি সত্যি একটা কাটা হাত রয়েছে। আমি তো রীতিমতো চমকে উঠেছিলাম। তারপর ওই বাক্সটা ওখান থেকে নিয়ে আপনার কাছে এনেছি। একটা কাটা হাত এভাবে পড়ে আছে, আর সেটা নিয়ে কুকুরে টানাটানি করবে, সেটা তো আর হতে দেওয়া যায় না। হাতটা ভালো করে তাকিয়ে দেখলাম, বোধহয় 2-1 দিনের মধ্যেই হাতটা কাটা হয়েছে। রক্ত সবেমাত্র শুকিয়ে আসতে শুরু করেছে। তাছাড়া তার মধ্যে সাদাটে ভাব থাকলেও একটু কম। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা খুব একটা বেশি নয়। পুলিশের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।
তবুও যেন মনে হলো যে 2-1 দিনের মধ্যেই হাতটা শরীর থেকে কাটা হয়েছে। মৃত মানুষের হাত নাকি জীবিত মানুষের হাত সেটা কিন্তু এখনো বুঝতে পারলাম না। বললাম, বাক্সটা তুমি কোথায় দেখতে পেয়েছিলে? আর সেই সময় তুমি ওখানে কি করছিলে? আমি মজুরের কাজ করি দারোগা বাবু, ওপর দিয়ে যাচ্ছিলাম। বাক্সটা দেখে আমার আর একটু কৌতূহল হয়। গরিব মানুষ, বুঝতেই পারছেন, বাক্সের মধ্যে যদি কিছু পাওয়া যায়, তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম। কুকুর দুটো চেঁচামেচি করছিল বলে সামনে যাওয়ার সাহসও পাচ্ছিলাম না। আমার জামা কাপড় তো দেখতেই পেয়েছেন। মজুরের কাজ করার জন্য একটা কোদাল নিয়ে যাচ্ছিলাম, কোদালটা বাইরে রেখে এসেছি। তখনই বাবু এসে বলল বাক্সটা তুলে আনতে। আমি ভাবলাম পুলিশের লোক যখন কাজ না করলে বিপদ হতে পারে। তুলে আনতে যেতেই একটা গন্ধ পেলাম। তখনই বাবুর কথায় বাক্সটা খুলে দেখি এই অবস্থা। একটা কাটা হাত দারোগা বাবু। লোকটা নিজেও ভয় পেয়েছে, বা তার মনটা শক্ত বলেই হয়তো এখনো তেমন কিছু করেনি। বাক্সটার দিকে তখনও আমরা সবাই তাকিয়ে রয়েছি। হনুমান বলল, কি করা যায় বলুন তো দারোগা সাহেব? বাক্সটার এই কাটা হাতটা নিয়ে এখন আমি কি করি? আমি আর কি করি? একজন কনস্টেবলের সাহায্যে বাক্সটার মধ্যে থাকা হাতটাকে আবার বাক্স বন্ধ করে সোজা পাঠিয়ে দিলাম পুলিশের ডাক্তারের কাছে। লালবাজারে পুলিশের ডাক্তারের ব্যবস্থা এখন সব সময় থাকে। তেমনি এক ডাক্তারের সঙ্গে আমার বেশ পরিচিত হয়েছে। বাক্সতে একটা চিরকুট লিখে সেটিকে কনস্টেবলের সঙ্গে পাঠিয়ে দিলাম। বললাম, খুব সাবধান, চক্রবর্তীর হাতে দিও, অন্য কারোর হাতে কিন্তু দিও না। এই হাতের ব্যাপারে আর বাক্সের ব্যাপারে এখন বাইরে কোথাও কিছু জানাজানি হোক, সেটা আমি চাই না, বুঝলে? এমনিতেই অবস্থা ভালো নয়, তার উপর এমন একটা খবর বাইরে বের হলে সমস্যাটা বাড়বে। আমার কথায় কিন্তু কেউই আপত্তি করল না। এমনকি সেই মজুর লোকটিও জানালো যে সে কাউকেই কোনো কথা বলবে না। অনেক সময় নষ্ট করে সে এখানে এসেছে, তাছাড়া তার মুখটাও বন্ধ রাখা দরকার। তাই তার হাতে একটা 1 টাকার নোট গুঁজে দিয়ে সেখান থেকে বিদায় জানালাম। হনুমানকে ডেকে বললাম, আশেপাশে কোথাও কেউ নিরুদ্দেশ হয়েছে কিনা সেটা ভেতরে ভেতরে খোঁজ করতে থাকো। তবে খবরদার, ব্যাপারটা যেন পাঁচকান না হয়। আমি চাই ব্যাপারটা সকলে জানার আগেই এই হাতের মালিক কে সেটা উদ্ধার করতে। হনুমান মাথা নাড়িয়ে সম্মতি মতো কাজ করতে লাগলো। এই বছর কয়েক ধরে হনুমানকে বেশ বিশ্বস্ত বলে মনে হয়েছে। তাকে বিশ্বাস করে অনেক কিছুই বলা যায়। অনেক কেসে সে আমার সঙ্গে নিজেও ছিল। এইভাবে এই বাক্সের মধ্যে থাকা হাতের ব্যাপারটাও ঠিক একই রকমই চাপা পড়ে গিয়েছিল। এই সপ্তাহখানেক পরের কথা। একদিন সন্ধ্যার দিকে থানায় বসে কি একটা কাজ করছি, এমন সময় কনস্টেবল এসে জানালো উত্তরপাড়ার কাছে একটা খুন হয়েছে। সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়লাম ব্যাপারটা বুঝবার জন্য। তাছাড়া তদন্তটাও তো করা দরকার, আসল খুনিকে ধরবার জন্য। আমি সত্যি বলছি দারোগাবাবু, খুনের ব্যাপারে আমি কিছু জানি না। আমি যখন ঘরে এসেছি তখন দেখতে পেয়েছি যে বিমলের এমন অবস্থা। বিমল এমন চিত হয়ে পড়ে রয়েছে, তার বুকের ওপরে ছুরি বসানো, আর মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। মাধবের কথা শুনে ঘরের মধ্যে থাকা মৃতদেহটাকে আরো ভালো করে দেখলাম। বুকের ওপরে ছুরি বসানো, বয়স 24-25-এর বেশি হবে না। মাথাটা মাটির ওপরে গিয়ে পড়েছে, তার থেকে রক্ত বেরোচ্ছে। বুকের কাছের রক্ত ছড়িয়ে পড়েছে মেঝেতে, রক্ত এখনো বেরোচ্ছে। খুন খুব একটা বেশিক্ষণ আগে হয়েছে বলে তো মনে হয় না। আমি তো কিছুই বুঝতে পারছি না দারোগাবাবু। সন্ধেবেলাও আমি আর বিমল একসঙ্গে ছিলাম, কিন্তু হঠাৎ করে এ সময় যে কি করে বিমলকে কেউ মারলো। একটু আগে পর্যন্ত ঘরে দুজনে মিলে বসেছিলাম আমরা। আচ্ছা, তোমার সঙ্গে বিমলের কি সম্পর্ক? আমি আর বিমল ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছি, এক জায়গায়, যশোরের কাছে। ভাগ্যের ফেরে দুজনে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছিলাম। এর আগেও কয়েকটা জায়গায় ছিলাম, দুজনে মিলে নানান কাজকর্ম করেছি। কোনো রকমে একটুখানি দাঁড়াবার চেষ্টা করেছি মাত্র। এখানে এসেছি বছরখানেক হলো। এই ঘরটা ভাড়া নিয়ে আমরা এখানে থাকি। দিনের বেলা বেশিরভাগ সময় আমাদের বাইরে বাইরে কাজের সন্ধানে কিংবা নানান কাজে এখানে ওখানে থাকতে হয়। সন্ধ্যার পর দুজনে ফিরে আসি। আজও ফিরে এসেছিলাম। যখন ফিরে এসে ঘরে ঢুকলাম দেখি আগে থেকেই ঘরে বিমল রয়েছে। আমায় দেখে বলল, এইখানে বোধহয় আমরা আর বেশি দিন থাকতে পারবো না, বুঝলি? এখান থেকে আমাদের চলে যেতে হবে। কেন রে?
এখানে তো আমরা সবেমাত্র এসেছি, তাছাড়া এখানে একটা ভালো কাজের ব্যবস্থা হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার। তোর জন্য ব্যবস্থা করব। একটা নতুন কারখানা আছে, পয়সা একটু কম, তবে ব্যবস্থা খুবই ভালো। তাহলে সে কারখানার কাছাকাছি কোথাও থাকবার ব্যবস্থা করতে হবে। এখানে থাকাটা ঠিক হবে না। আরে এইসব কথা বলছিস কেন বলতো? তুই আমায় ভালো করে বল তো কি হয়েছে। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এইখানে থাকলে আমার প্রাণ সংশয় হতে পারে, আমাকেও খুন করতে পারে। আমি একটা ব্যাপার দেখতে পেয়েছি, তোকে বলিনি। তখন ভেবেছিলাম কাউকে বলবো না, আর সবকিছুই হয়তো মিথ্যে, কিন্তু আজকে বুঝতে পেরেছি সবকিছুই সত্যি। আর তার জন্যই আমায় ওরা ভয় দেখাতে চাইছে। তুই যে করেই হোক এখান থেকে কোথাও চলে যাওয়ার ব্যবস্থা কর। বিমলের সঙ্গে আমি প্রায় বহু বছর ধরেই রয়েছি। বিমলকে আমি চিনি। মিথ্যে কথা বলবার ছেলেও নয়, অকারণে ভয় পাওয়ার ছেলেও সে নয়। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলল না। বারবার জানালা দরজার দিকে তাকাতে লাগলো, যেন মনে হলো আমাদের চারপাশে আশেপাশে কেউ যেন রয়েছে। এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করতে বলল। এইদিকে বিমলের অবস্থা দেখেই বুঝতে পারলাম যে আজ রান্না বান্নার ব্যবস্থা কিছুই হবে না, বাইরে থেকে খাবার আনাতে হবে। কাছেই একটা ঝুপড়ি হোটেল রয়েছে, বাজারের কাছে, আপনি জানেন। সেখান থেকেই মাঝে মাঝে আমরা খাবার খাই। সেখানে খাবার আনবার জন্য গিয়েছি, আর তারপরে ফিরে এসে দেখি যে এই অবস্থা। এতক্ষণ মন দিয়ে মাধবের সমস্ত কথাই শুনছিলাম। মাধব সত্যিই ভেঙে পড়েছে। খাবারের ঠোঙা ঘরের একপাশে মেঝের ওপর ছড়িয়ে রয়েছে। মৃতদেহটা যেখানে তার থেকে একটু দূরে আমার সঙ্গে হনুমান সিং আর দুজন কনস্টেবল ছিল। মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই হয়, কিন্তু তার আগে ঘরের মধ্যে চারিদিক ঘুরে ঘুরে সব কিছু দেখতে লাগলাম। ঘরে খুব বেশি কিছু নেই, দুজনের জীবন ধারণের জন্য ছোটোখাটো একটা ব্যবস্থা। দড়ি থেকে একটা জামা কাপড়, একপাশে থালা বাসন জলের জায়গা, আর বাইরের দিকে একসঙ্গে বাথরুমের ব্যবস্থা। এখানে পাশাপাশি অনেকগুলো ঘর ভাড়ার ব্যবস্থা রয়েছে। এই এলাকার ভাড়া বাড়িগুলোর মালিকের সঙ্গে আমার বেশ পরিচিত রয়েছে, তবে তার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে বলে তো আমার মনে হলো না। সেসব ব্যাপারে থাকে না কখনোই, কিন্তু মনের মধ্যে বারবার কৌতূহল হতে লাগলো। এমন কি জানতে পেরেছিল বিমল, যার জন্য তাকে এরকমভাবে মরতে হলো? আর এতদিন ধরে থাকায় একটা মানুষ হঠাৎ করে ভয়ই বা পেতে গেল কেন? বললাম, আমি সব কিছুই বুঝতে পারছি মাধব। তোমার মনের অবস্থাটুকু বোঝা আমার পক্ষে খুব একটা কঠিন ব্যাপার নয়। তবে এই অবস্থার মধ্যেও তোমাকে আমি একটা কথাই বলতে চাই। বিমল তোমায় এমন কিছু একটা বলতে চেয়েছিল যেটা সে বলতে পারেনি, আর হয়তো তার জন্যই তাকে এমনভাবে মরতে হয়েছে। তুমি কি কোনোভাবে মনে করতে পারবে না যে সেটা আসলে কি? তখন মাধবের চোখে জল, তার গলা ধরে এসেছে। দুহাত মাথার মধ্যে চেপে ধরে রয়েছে সে কোনো রকমে। বিশ্বাস করুন, সামান্য কিছু যদি আমার মনে পড়তো আমি আপনাকে বলতাম। আমি আপনাকে কথা দিচ্ছি, কিছু মনে পড়লেই আমি আপনাকে বলবো। এরপর আর কোনো জোর করলাম না মাধবকে, কিছুই বলা যায় না। সে ভীষণভাবে ভেঙে পড়েছিল, বোঝাই যাচ্ছিল। একপাশে ডেকে হনুমানকে বললাম, মাধবের উপরে নজর রাখো। কিছু করেছে বলে তো মনে হচ্ছে না, কারণ বুকের ওপরে ছুরির ক্ষতটা যেমনভাবে রয়েছে সেটা দেখেই খটকাটা লাগছে। ছুরিটা মৃতদেহের বুকে রয়েছে। মাধব যদি কাজটা করত তাহলে সে ছুরিটাকে সরিয়ে ফেলত, কারণ তাতে তার হাতের ছাপ থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি। তাছাড়া সে নিজেই তো খবর দিয়েছিল। হতেই পারে যে ভালো সাজার জন্য সে নিজেই খবর দিতে পারত, কিন্তু এত বড় বোকামি তো কেউ করতে পারে না। নিজের ঘরে ছুরি দিয়ে নিজের ঘরে থাকা বন্ধুকে মেরে পুলিশের হাত থেকে এত সহজে সে বাঁচতে পারবে না। দারোগা সাহেব, মাধবকে আর বিমলকে আমি অনেক দিন ধরে দেখছি। তারা ভালো মানুষ, অনেকবার তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। এই এলাকাতেই তো সবাই থাকে। মাধব মনে হয় না বিমলকে খুন করতে পারে। আমি কোনো উত্তর করলাম না। সব থেকে বড় কারণটাই তো আমার কাছে এখনো অধরা রয়ে গেছে, মোটিভ। দুজন মানুষ একে অপরকে খুন করে কি মোটিভের জন্য? আর সব থেকে বেশি ধরা পড়ার সম্ভাবনা যখন পাশে লোকটি রয়েছে, তখন
মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করে দিয়ে আমি থানায় ফিরে গেলাম। বাইরে বেরোতেই চোখে পড়ল আশেপাশে কিছু লোকজন জড়ো হয়েছে। তাদের সঙ্গে হনুমান এবং কনস্টেবল টুকিটাকি কথাবার্তা বলে বিমল এবং মাধবের ব্যাপারে কয়েকটা কথা জানতে চাইল। আমি আর দাঁড়ালাম না, সেখান থেকে চলে এলাম। তবে মনে হলো সেই ভিড়ের মধ্যে থেকে একজন লোক মাঝে মধ্যে যেন আমার দিকেও ঘুরে তাকাচ্ছে। এর 2 দিন পরের ঘটনা। কাটা হাতের রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়ে ওঠেনি, আর তার মধ্যে এমনভাবে বিমলের মৃত্যু। দুটো ঘটনা কেমন যেন অদ্ভুত বলে মনে হচ্ছিল। কোথাও কিচ্ছু নেই, ছুরিতে হাতের ছাপও নেই। এমনকি কাটা হাতের ব্যাপারে তদন্ত করে জানা গেছে যে ওটি একটি মেয়ের হাত, তাছাড়া আর কিছু জানা যায়নি। এইভাবেই চুপ করে বসে রয়েছি। এমন সময় হঠাৎ মাধব এসে ঢুকলো থানায়। মাধবকে দেখে প্রথমে তো চিনতে না পারার মতো অবস্থা। তার চোখের তলায় কালি, চুল এলোমেলো, উস্কো উস্কো চেহারার সামান্য পরিবর্তন হয়েছে। আমি তাকে দেখতে পেয়ে বললাম, আরে মাধব, তুমি এই সময় এখানে? আর তোমার অবস্থা এমন হলো কি করে? 2 দিন ধরে হনুমান তো তোমায় খুঁজছিল, খুঁজে নাকি পাইনি। বিমলের মৃত্যুর ব্যাপারে কয়েকটা কথা ছিল। বিমলকে কেন মারতে হয়েছে আর বিমলকে কে খুন করেছে সে ব্যাপারে আমি বোধহয় সব জানি। আপনি আপনি সেদিন বলছিলেন না কোন একটা কথা সে আমাকে জানাতে চেয়েছিল, তার আগেই সে মারা গিয়েছে। কোন কথাটা জানাতে চেয়েছিল সেটা বোধহয় আমি বুঝতে পেরে গিয়েছি। আমারও তেমনটাই সন্দেহ হয়েছিল। ব্যাপারটা কি বলো তো, কি জানতে পেরেছ? আমায় একটু খুলে বলো। বিমল যেদিন মারা গেল সেদিন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কোনো কিছু বুঝে উঠতে পারিনি। ওই ঘরের মধ্যেই রইলাম রাতের বেলা। তারপর একটা দিন কেটে যাওয়ার পরে একটা ব্যাপার বুঝতে পারলাম, রাতের বেলা কে যেন আমাদের ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বোধহয় ভেতরে ঢোকবার চেষ্টাই করছিল, পারেনি, কিংবা নজর রাখবার চেষ্টা করছে। আর তখনই মনে পড়ে গেল বিমলের বলা কথাগুলো। কেউ আমাদের ওপর নজর রেখেছিল এবং বিমলকে মেরেছিল। তাহলে কি আমার উপরে কেউ নজর রাখছে? কথাটা মনে হতেই কিন্তু ভয় পেয়ে গেলাম আমি। তবে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা আমি ভাবলাম না, বরং ভাবলাম কে আমাদের উপরে নজর রাখছে সেই কথাটা আমায় ভালো করে বুঝতে হবে। তখন রাতের বেলা অন্ধকার ঘরের ভেতরে আমি কি করছি বোঝার মতন উপায় নেই। পায়ের শব্দটা আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আপনি তো দেখেছেন ওই বাড়ার যে ঘরগুলো রয়েছে পাশাপাশি, তার একদম শেষের দিকে হচ্ছে আমাদের ঘরটা। জানালার দিকে শব্দটা শুনতে পাচ্ছিলাম। আমি হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে চুপ করে দাঁড়ালাম। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর মনে হলো বাইরে কারা যেন কথা বলছে। তাদের মধ্যে একজন বলছে, কিন্তু আমার মনে হয় এইবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শুধু শুধু একটার পর একটা খুন হতে থাকলে পুলিশ কিন্তু আমাদের ঠিক ধরে ফেলবে। বুঝতে পারছিস না, ওই ছেলেটা মরার আগে যদি এই মাধবকে কোনো কিছু বলে যায় তাহলে আমরা সমস্যায় পড়ব। বিমল কি সত্যি সত্যি বুঝতে পেরেছিল যে আমরা এই কাজ করেছি? পুলিশ পর্যন্ত এখনো খুঁজে বার করতে পারেনি। তাহলে এইসব পুলিশের কাজ নয়, পুলিশ কখনোই খুঁজে বার করতে পারবে না। ওই কাটা হাতটা যে আসলে কার সেটাই পুলিশ এখনো পর্যন্ত খুঁজেই বার করতে পারেনি। অনেকক্ষণ ধরে ওদের কথা শুনে একটা ব্যাপার কিন্তু বেশ ভালো করে বুঝতে পারলাম দারোগাবাবু। একটা কাটা হাত আর তার সঙ্গে একটা খুনের ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছিল বিমল, আর তার জন্যই তাকে খুন হতে হয়েছে। কথাটা মনে হতেই আমার কিন্তু ভীষণ রাগ হলো। মনে হলো তখনই বেরিয়ে গিয়ে দেখি আসলে বাইরে কে কে আছে, কিন্তু তারপরে মনে হলো ওরা 2 জন, তাছাড়া ওদের সঙ্গে অস্ত্র থাকতে পারে। বিমলকে যেভাবে ওরা খুন করেছে আমাকে মারতে খুব কঠিন ব্যাপার হবে না, তাই আমি ঘরেই রইলাম। দরজায় ওরা 2 বার এসে কড়া নাড়ল। অন্য কেউ হলে কৌতূহলবশত দরজা খুলে দিলে বিপদ হতো। আমার মনে হয় এমনভাবেই ওরা বিমলের ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। তুমি যে কাজটুকু করেছো সেটা অনেক কিছুই করেছো মাধব। আমাদের হাতে তো এখন একটা ব্যাপার রয়েছে। তাহলে বিমলকে খুন হতে হলে তার মোটিভটা কি? আর তাছাড়া দ্বিতীয় ব্যাপার যেটা রয়েছে সেটা হলো ওই হাত কাটা মৃতদেহটা। কিন্তু হাত কাটা মৃতদেহ বা কাটা হাতের ব্যাপারে তো আমি কিছুই জানি না। এই ব্যাপারে কিছু না জানলে কি করব? কাটা হাতের ব্যাপারে তোমায় আমি বেশি কিছু বলতে পারবো না। ব্যাপারটা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়।
তবে এইটুকু শুনে রাখো যে প্রায় হপ্তাখানেক আগে তোমাদের ওই জায়গাটা থেকে একটু ভেতরের দিকে বাজারের কাছে একটা কাঠের বাক্স পাওয়া যায়। সে বাক্সের মধ্যে একটা কাঁটা হাত পাওয়া গিয়েছিল। বাক্সটা কিভাবে ওখানে এলো আর ওই কাঁটা হাতটা কার, সেটা আমরা এখনো খুঁজে বার করতে পারিনি। কারণ ওই অল্প সময়ের মধ্যে ওই এলাকা থেকে কেউ নিরুদ্দেশ হয়নি। তাছাড়া বাইরে থেকে যদি কেউ এসে থাকে তাহলে সেই ব্যাপারেও কেউ না কেউ তো জানতে পারবে। কিন্তু বাইরে থেকে কেউ যদি না আসে, অথচ এখানকারই কেউ বিরুদ্ধে যায়, অথচ তার নাম কেউ জানে না, তাহলে? তাছাড়া নিরুদ্দেশ হয়েছে মনে হয় একটা মেয়ে, কাটা হাত। এই কথায় মাধব যেন চমকে উঠে বলল, মেয়ে নিরুদ্দেশ? একটা কথা বলা দরকার, আপনি সপ্তাহখানেক আগে বলেছিলেন তো, সপ্তাহখানেক আগেই আমাদের ওই এলাকায় একটা নতুন মেয়েকে কয়েকদিন আগে আমি নিজে দেখেছিলাম, কিন্তু তাকে আর আমি দেখতে পাইনি। সেই মেয়েটা এখানকার বলে মনে হয়নি। তুমি কি ঠিক বলছো মাধব? তোমার ঠিক মনে আছে বাইরের কোনো একটি মেয়েকে এই এলাকায় তুমি দেখতে পেয়েছিলে? মাধব এবার কেমন যেন ইতস্তত করতে লাগলো। আসলে এদিকের বাজার কিংবা মাধবরা যেখানে থাকে সেখানে লোকবসতি অনেক বেশি। সেখানে কাউকে দেখা কিংবা নতুন কাউকে হঠাৎ করে আবিষ্কার করার ব্যাপারটা খুব একটা সহজ নয়। আমি বললাম, দেখো মাধব, তোমায় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর এই ব্যাপারটা নিয়ে তুমি একদম চিন্তা করবে না। এই এলাকা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার কথা একেবারে ভাববে না, তাহলে কিন্তু তোমার বিপদটা বাড়বে। আর আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ব্যাপারটা অনেক বড় কিছু, আমরা যতটুকু ভাবছি তার চেয়ে অনেক বড় কিছু হতে চলেছে। মাধব চুপ করে কি যেন ভাবতে লাগলো, তারপর বলল, দারোগাবাবু, আমি জানি না যে কেন আমাদের সঙ্গে এসব হচ্ছে। আমরা খেটে খাওয়া মানুষ দারোগাবাবু, এখানে এসেছিলাম পেটের রোজগারে। যশোরে আমাদের পরিবার রয়েছে, তাদেরকে মাসে মাসে টাকা পাঠাবার ব্যবস্থাও করতে হয়। অনেক স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম, আমি, বিমল। কিন্তু এমন যে হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। বিমলের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই চলে আসবে। এর মধ্যে তাদের ছেলের মৃতদেহ নেওয়ার জন্য তো আসবেই। আপনি পোস্টমর্টম নিয়ে বেশি দেরি করবেন না দয়া করে দারোগাবাবু, তাড়াতাড়ি ওদেরকে একটু দিয়ে দেবেন। মাধব উঠে পড়ল। আমি হনুমানকে বললাম ওকে এগিয়ে দিতে, কারণ মাধবী এখন আমাদের হাতে একমাত্র সাক্ষী যে গোটা ব্যাপারে রহস্যের জট খুলে ফেলতে পারে। হনুমান ফিরে এসে বলল, ছেলেটা ভয় পেয়েছে দারোগা সাহেব। সামনে সামনে না দেখালেও আমি কিন্তু বেশ বুঝতে পারলাম তার ঘরে থাকা তার এক বন্ধু মারা গেছে। আর তারপরও যে সমস্ত কথা বলল, ঘরের বাইরে কেউ তাকে মারার জন্য অপেক্ষা করছে। দারোগা বাবু, তাহলে ওই কাটা হাতটা যেটা আমরা বাক্সটার মধ্যে পেয়েছিলাম তার সঙ্গে এসবের নিশ্চয়ই কিছু যোগাযোগ রয়েছে। হনুমান সিং যে বুদ্ধিমান তার প্রমাণ এর আগেই আমি পেয়েছি, আর তার জন্য আমি তাকে সঙ্গে করে রেখেছি। হনুমানের উপস্থিত বুদ্ধি মাঝে মধ্যে অনেক সাহায্য করেছে আমাকে, তাই আমি জানি এই কেসে হনুমানকে আমার সঙ্গে রাখতেই হবে। তাই হনুমানকে একটু কিছু বুঝিয়ে কী কী করতে হবে তা বলে দিলাম। বিমলের মৃতদেহ নেওয়ার জন্য তার দাদা এবং তারই সেখানকার পরিচিত কোনো এক বন্ধু এসেছিল। আরও 2 দিন পরে সমস্ত কথা শুনে ওরা কেমন যেন হয়ে গেল। এসব কি করে হয়ে গেল দারোগা বাবু? আমাদের বিমল তো কারোর সাথে বা কারোর সঙ্গে থাকতো না, তারপরেও এমন সব কাণ্ড। পুলিশ গোটা ব্যাপারটাকেই তদন্ত করছে, এখনো তেমন কিছু খুঁজে বার করা সম্ভব হয়নি। হলে অবশ্যই আমরা আপনাদের জানাবো। আর মৃতদেহের পোস্টমর্টম করে যতটুকু বুঝতে পেরেছি তাতে মৃতদেহের শরীরে হাতের ছাপ কিংবা অন্য কিছু পাওয়া যায়নি। শুধু ছুরিটা যে ওই ঘরে ছিল না সেটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি। মৃতদেহ আমরা আটকে রাখবো না, আপনারা নিয়ে যেতে পারেন। তবে এই ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হবে না। বিমলের খুনিকে আমরা খুঁজে বার করব। কতবার করে বলেছিলাম এদিকে আসতে না। কলকাতা শহরের লোকজন একদম ভালো না, এখানে এসেছে এমন কিছু একটা হয়ে গেল। এখন আমি বাড়িতে ফিরে বাবা মাকে কি জবাব দেব? বাবা মা তো সমস্ত কথা শুনেই প্রায় অর্ধেক মরে গেছে। আর ভাইয়ের মৃতদেহ দেখলে যে কি হবে আমি কিছুই জানি না। বিমলের দাদার গলাটা যেন ধরে এলো। তবে এমন অবস্থা আমাদের মাঝে মধ্যেই দেখতে হয়।
কি আর করা, তাই মৃতদেহ তুলে নিয়ে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। আমরা অপেক্ষা করতে লাগলাম মাধবের জন্য। মাধব যদি কোনো খবর দিতে পারে তাহলে তার উপর নির্ভর করেই আমাদের কাজ করতে হবে, তা না হলে আমাদের হাতে তো কিছুই করবার নেই। বিমলকে কে খুন করেছে কিংবা ওই কাটা হাতটা আসলে কার, এই সমস্ত খুঁজে বার করা মানে তন্ন তন্ন করে গোটা এলাকাটা খুঁজে ফেলা। ভেতরে ভেতরে হনুমান এবং 2 জন কনস্টেবলকে কাজে লাগানো হয়েছে। কিন্তু ব্যাপারটা আমি এখনই বাইরে আনতে চাচ্ছি না। বাইরে আনলে এই ব্যাপারটা নিয়ে শোরগোল পড়ে যাবে, আর ঠিক তখনই আসল অপরাধীরা গা ঢাকা দিয়ে ফেলবে। অপরাধীর একদম গলার কাছ পর্যন্ত না পৌঁছে যাও তাকে কিছুতেই কিছু বুঝতে দেওয়া চলবে না। এটা আমি সবসময় মেনে চলি, আর তাতে কিন্তু বেশ সুবিধেই হয়। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কাজ করা সম্ভব হয়, এই কথাটা ভেবেই আমি সব কিছু ঠিক করেছিলাম। তারপর 2 দিন কেটে যাওয়ার পরে যখন মাধবের কাছ থেকে কোনো খবর এলো না, তখন একদিন হনুমান সকালে বলল, মাধবের কাছে তো আর কোনো খবর তেমন পাওয়া গেল না দারোগা সাহেব। কি করা যায়? তাহলে কি সবাই চুপ করে গেল? যারা এই কাজ করেছে তারা যদি চুপ করে বসে থাকে তাহলে তো আমরা কাউকেই ধরতে পারবো না। মনে হয় থানায় বিমলের মৃতদেহ আর তার দাদাদের আসার এই সমস্ত ব্যাপারটা ওরা কোনোভাবে জেনে ফেলেছে, তাই কয়েকদিন চুপ করে থেকে তারপর আবার নিজেদের কাজ করতে চাইছে। মাধবকে সরাতে পারলেই তো ওদের কাজটা শেষ, আর কোনো চিন্তা নেই। কিন্তু মাধব ঠিক কথাই বলছে দারোগা সাহেব। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই এলাকার সপ্তাহ 2 কিংবা তার আগে একটা অচেনা মেয়েকে 2 বার দেখা গেছিল, আর তাও দেখা গেছিল একদম শেষের দিকের একটা বাড়িতে। এই কথাটাই আমার জন্য যথেষ্ট ছিল। হনুমানকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম সে বাড়িটার উদ্দেশ্যে। গিয়ে দেখি দরজা বন্ধ। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো একজন স্ত্রীলোক, বয়স মাঝারি, কাপড়ে মাথা সম্পূর্ণ ঢাকা। ঘোমটা না তুলেই বলল, কি চাই? বাড়িতে পুরুষ মানুষ কে আছে? বাইরে আসতে বলো, কথা আছে। এখন তো বাড়িতে পুরুষ মানুষ নেই, কিন্তু বাড়িতে হঠাৎ পুলিশ কেন? কি হয়েছে? সপ্তাহ 2 আগে কোনো এক স্ত্রী লোক এই বাড়িতে এসেছিল। সে এখন কোথায়? কি বলছেন দারোগা বাবু? এই বাড়িতে লোক আসবে কেন? এই বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া কেউ তো থাকে না। আপনি পরে আসুন, আমার স্বামীর সাথে দেখা করে যাবেন পরে। আরও 2-একটা কথাবার্তার পর আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। লাভ কিছুই হলো না। বাইরে বেরিয়ে এসে ছোট গলি খুঁজি থেকে চলে আসতে যাব, এমন সময় দেখতে পেলাম একটা পাগলের মতো লোক আমাদের দিকে হাত তুলে আমাদেরকে ডাকছে। ঝট করে এগিয়ে গেলাম। লোকটা একবার এদিক ওদিক তাকিয়ে নিল, তারপর একটু ভেতরের দিকে ঢুকে পুরনো একটা ভাঙা বাড়ির দেওয়ালের কাছে এসে দাঁড়ালো। আমার কাছে রিভলভার ছিল, তাই এমন একটা ঝুঁকি নিয়েছিলাম আমি। লোকটা একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে বলল, আপনাদের দেখে তো পুলিশের লোক বলেই মনে হচ্ছে। আমিও পুলিশের লোক। আমার বাড়ি বর্ধমানে। বর্ধমান থেকে একজনের পিছু নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু তাকে তো আর দেখতে পেলাম না। তার অপেক্ষাতেই আমরা রয়েছি। বর্ধমান থেকে এইখানে এসেছেন? আপনি পুলিশের লোক? কিন্তু ব্যাপারটা কি বলুন তো, একটু খুলে বলুন তো। এখন কিছু খুলে বলা যাবে না। বর্ধমান থেকে একজন স্ত্রীলোক প্রায় 2 সপ্তাহ আগে এ বাড়িতে এসেছে। তার সঙ্গে একটি দামি হীরের নেকলেস ছিল। সেই নেকলেসটা একটা চোরাই জিনিস। তার পিছু পিছু আমরা বর্ধমান থেকে এখানে এসেছিলাম, কিন্তু সরাসরি বাড়িতে ঢুকে আক্রমণ করা সম্ভব নয়। তাছাড়া ওই নেকলেসটা কোথায় রাখা আছে সেটাও তো জানি না। তার জন্যই আমি বাইরে অপেক্ষা করছি। কিন্তু ওই স্ত্রীলোকটি একবারও ঘরের বাইরে বেরোয়নি। তার বদলে 2 জন পুরুষ মানুষকে প্রায় করে ঢুকতে ও মাঝে মধ্যে বাইরে বেরোতে দেখেছি, তবে রাতের বেলা। ওই বাড়িতে আপনাদের সঙ্গে যে কথা বলল তার সঙ্গে আরও একজন পুরুষ থাকে। মনে হয় তারা স্বামী স্ত্রী, কিন্তু বাকি একজন মাঝে মধ্যেই আসে। তার মানে ওই স্ত্রী লোকটা আমাদের মিছে কথা বলছে। ওই বাড়িতে সত্যি সত্যি আর একজন স্ত্রী এসেছিল, কিন্তু কে সে? আমাদের পুলিশের অনুমান চোরা চালানের জিনিসপত্র কোনোভাবেই এখানে ওখানে পাচার করা হয়ে থাকে, কিন্তু এই বাড়িতে আসার পরে ঘটনাটা ঘটেছে অন্যরকম। মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি না, তবে মাঝে মধ্যে একটা কাঠের বাক্স নিয়ে ওই বাড়ি থেকে কেউ না কেউ বেরিয়ে কোথাও চলে যায়। সে বাক্সটা নদীর জলে এখানে ওখানে মাঝে মধ্যেই ফেলে দেয়। তার মানে যে বাক্সটার মধ্যে কাটা হাতটা আমরা পেয়েছিলাম, অমন আরো বাক্স ওরা বাইরে কোথাও ফেলেছে। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে ওই মেয়েটার মৃতদেহ টুকরা টুকরো করে কেটে ওরা ঘর থেকে বাইরে পাচার করছে, যাতে চট করে কেউ বুঝতে না পারে। এতদিন পরে যে গোটা ব্যাপারটা আমার কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে, কিন্তু ব্যাপারটা তেমন হলে
সত্যি সত্যিই মাধবের কিন্তু প্রাণ সংশয় রয়েছে, কিন্তু ঘরে ঢুকে খানা তল্লাশি করে যদি মেয়েটির মৃতদেহ খুঁজে না পাওয়া যায় তখন? আমার মনে হয় এত সুন্দরভাবে বুদ্ধি করে যারা কাজ করতে পারে তারা এত সহজে ধরা পড়বে না। অন্য কোনো উপায় ওদের ধরতে হবে। দারোগাবাবু, আপনি আমাদের কথা যদি রাখেন তাহলে আমি একটা কথা বলতে পারি। ওই বাক্সটা নিয়ে যখন ওদের মধ্যে কেউ বাইরে বেরোবে তখন যদি তাকে হাতে নাতে ধরা যায় তাহলে সেই বাক্সের মধ্যে নিশ্চয়ই মৃতদেহ বা কোনো একটা অংশ থাকবে। তার উপর ভিত্তি করে জেরা এবং গ্রেপ্তার দুটোই করা যাবে। আর ওই হীরের যে নেকলেসটার কথা আপনি বলছেন, সে নেকলেসটা উদ্ধার করা কি সম্ভব হবে এইভাবে? চেষ্টা তো একটা করতেই হবে। চেষ্টা না করে শুধু শুধু হাল ছেড়ে দিলে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। এটাই ঠিক হলো। পাগলের ছদ্মবেশে থাকা সেই পুলিশকে নিয়ে আমরা থানায় ফিরে গেলাম। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপর মহলে করে দিল। সমস্ত কিছু করে সে আবার অন্য ছদ্মবেশ ধরল। এবার একজন হিন্দুস্তানি ব্যবসায়ী ছদ্মবেশ ধরেছে। সে আমাদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেল। সমস্ত কিছুর ওপরেই সে নজর রাখবে এবং সুযোগ বুঝে সে আমাদের সমস্ত খবর দেবে, এমনটাই ঠিক হলো। হনুমানকে নিয়ে সেদিন সন্ধ্যার সময় আমি গিয়ে পৌঁছলাম মাধবের বাড়িতে। মাধবের ঘরের দরজা বন্ধ। দুবার ধাক্কা দিতেই ভেতর থেকে ভয় পাওয়া গলায় মাধব বলল, যতই ধাক্কা দাও না কেন, আমি তো বলছি নাম না বললে আমি কিছুতেই দরজা খুলবো না। মাধব, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এসেছি, দারোগা বাবু আমাদের সঙ্গে আছে। তুমি দরজাটা খোলো। মাধব দরজা খুলে দিল। আমাদের দেখতে পেয়ে যেন প্রাণ হাতে পেল, এমনভাবে বলল, ও তারকাবাবু, আপনাদের দেখেছি কি ভালো লাগছে। আমি নিজেই কাল সকালে থানায় যাবো ভেবেছিলাম। গোটা দিন ওরা আমার ঘর থেকে বাইরে বের হতে দেয়নি। ঘর থেকে বাইরে বেরোলেই বারবার মনে হচ্ছে কেউ যেন আমায় দেখছে, আর অন্ধকার হবার পর তো বারবার এসে দরজায় ধাক্কা দেয়। তোমার আশেপাশে তো কয়েকটা ঘর রয়েছে, সেই ঘরের লোকেরা কিছু দেখেনি? আমার পাশে দুটো ঘর, এখন লোক নেই। এই ঘরগুলোই আগে কিন্তু লোকজন থাকতো, এখন সেই ঘরে তালা দেয়া। বাকি লোকেরা আছে, কিন্তু বিমলের মৃত্যুর পর থেকে বুঝতে পারছেন তো যে সকলেই আমাকে কেমন যেন একটু সন্দেহের চোখেই দেখছে। অনেকে ভাবে আমি নাকি কাজটা করেছি, তাই যদি আমায় রাতের বেলা কেউ খুন করেও ফেলে, আমি চিৎকার করি, তাও কেউ আমার সাহায্য করতে আসবে না। বিমল কথাটা বলে চলেছে। ঠিক এমন সময় হঠাৎ পেছন দিক থেকে কিছুর একটা শব্দ শুনতে পেলাম। পেছনে ঘুরে দাঁড়িয়ে অন্ধকারে কিছু একটা মনে হয় সঙ্গে সঙ্গে প্রচণ্ড ধাক্কায় ফেলে দিলাম মাধবকে মেঝের ওপরে। সঙ্গে সঙ্গে আমিও মাথাটা নিচু করেছিলাম। হনুমান, মাথা নিচু করো। আর মাথাটা নিচু করার সঙ্গে সঙ্গেই আমাদের তিনজনের মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে কিছু একটা উড়ে গিয়ে দেওয়ালের সামনের কাছে ধাক্কা খেয়ে মেঝেতে এসে পড়ল। সন্ধ্যের সময় বাইরে চট করে কিছু দেখা সম্ভব নয়। সামনের রাস্তাটা ছোট, তার উপর আবার বাড়িঘর। ঝট করে সেই দিকে পেছনের দিকে তাকিয়ে টর্চটা জ্বালতেই মনে হলো কি একজন দূরে পাঁচিলের উপর সে দাঁড়িয়েছিল আর সেখান থেকে ছুটে গেল। আমি কিছু বলে উঠবার আগে হনুমান তার পেছনে ছুটতে শুরু করেছে। হনুমান, হনুমান যেও না, ওর কাছে কিন্তু অস্ত্র থাকতে পারে। ওর কাছে ছুরি রয়েছে, ছুরি ছোড়ার অদ্ভুত ক্ষমতা আছে কিন্তু ওর। কিন্তু আমার কথা শেষ হতে না হতেই হনুমান কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মাধবকে আবার দরজা বন্ধ করে বসতে বললাম। আমি না এলে কোনোভাবেই সে যেন দরজা না খোলে। তারপর অন্ধকারের মধ্যে আমিও মিশে গেলাম। হনুমান যেদিকে গিয়েছিল আমিও সেদিকে গেলাম। বেশ খানিকটা এগিয়ে যেতেই হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। এই ঘরবাড়িগুলো পেরিয়ে গেলে একপাশে একটা ফাঁকা জমির মতো। সেই জমির মতো জায়গাটায় চাঁদের আলো এসে পড়েছে, আর সেই চাঁদের আলোতে দেখতে পেলাম হনুমানকে মাটির উপরে চেপে ধরেছে একজন, তার হাতে উদ্যত ছুরি, আর অন্য একজন দুটো হাতে হনুমানের দুটো হাত চেপে ধরেছে যাতে সে বাধা না দিতে পারে। অন্য একজন তার বুকের উপর এসে বসেছে, ছুরিটা তার গলা বরাবর চালিয়ে দেবে এমন ইচ্ছে। দেখার সঙ্গে সঙ্গে রিভলভার নিয়ে আমি সতর্ক করলাম, খবরদার, এক্ষুনি যদি ওদের দুজনকে ছেড়ে না দাও তাহলে কিন্তু তোমাদেরই বিপদ। সঙ্গে সঙ্গেই ওরা দুজন আমার দিকে তাকালো। একটা ব্যাপারে এইবার আমি ভালো করে লক্ষ্য করলাম, দুজনের মুখে লালচে রঙের মতো কিছু একটা লাগানো রয়েছে। ভালো করে চেনা সম্ভব নয় দুজনকে। টর্চের আলো গায়ে গিয়ে পড়তেই আর সঙ্গে সঙ্গে রিভলভার দেখে ওরা কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল। তবুও প্রথমজন ছুরি তুললে সেটা চালাতে যাবে, আমি আর দেরি না করে তার হাত লক্ষ্য করে গুলি চালিয়ে দিলাম। প্রচণ্ড একটা শব্দ আর ধোয়ার সঙ্গে সঙ্গে লোকটা হনুমানের বুকের ওপর থেকে ছিটকে গেল। একপাশে ছুরিটা ছিটকে গিয়ে পড়ল, আর তার সঙ্গে গোঙানোর শব্দ আর চিৎকার। কিন্তু আমি সামনে এগিয়ে যাওয়ার আগেই দ্বিতীয় লোকটি ততক্ষণে সেই লোকটিকে তুলে নিয়ে একপাশে অন্ধকারে কোথাও মিলিয়ে গেছে। হনুমান হাঁপাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে তাকে টেনে তুলতেই সে বলল, একজনকে প্রায় কবজা করে ফেলেছিলাম, সালা আর একজন পিছন দিয়ে ঝাঁপিয়ে পড়লো, তাই তো আর সামলাতে পারলাম না। আপনি সময় মতো এসেছিলেন দারোগা বাবু, না হলে
ওহ, ততক্ষণে আমি একপাশে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে সেটা ভালো করে লক্ষ্য করে দেখছি। ছুরির নিচের দিকে কালো রঙের রাবারের ব্যান্ড মতো কিছু একটা লাগানো রয়েছে, আর ছুরির ফলাটা একটু অন্য রকমের, যেমন ধারালো তেমন শক্ত। এমন ছুরি চট করে দেখা যায় না। তাছাড়া কালো ব্যান্ডের নিচের দিকে একটা হাতলের মতোও কিছু লাগানো রয়েছে। ছুরিটা হনুমানকে দেখাতে দেখাতে বললাম, ছুরিটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে না? বিশেষ করে এই সার্কাস খেলা কিংবা জাদু খেলায় যে বিভিন্ন ধরনের ছুরি প্রয়োজন হয়। নিচের দিকটা ভারী, মাথার দিকটা একটু হালকা অথচ শক্ত, সেই ধরনেরই একটা ছুরি। ঠিক বলেছেন, এমন ছুরি তো সচরাচর কেউ চট করে ব্যবহার করতে পারে না। তাহলে ছুরিটা যে চালিয়েছিল সে কি কোনোভাবে সার্কাসে কাজ করতো দারোগা সাহেব? আমার মুখে হাসি ফুটে উঠল। চাঁদের আলোয় ওপর দিকে তাকিয়ে বললাম, আমাদের কাজটা এবার আরো সহজ হয়ে গেল। এখন মনে হয় এই কারণেই ঘরের মধ্যে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি, বুঝলে? বিমলের ঘরের ভেতরে ঢুকে অপরাধী হয়তো ছুরিটা মারেনি। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই বাইরে থেকে বুক লক্ষ্য করে ছুরিটা মেরেছিল। তাতেই ছুরিতে তেমন হাতের ছাপ নেই। ঘরের মধ্যে অন্য কোনো চিহ্নও নেই, দরজাতেও নেই। বুকে ছুরির আঘাত খেয়ে ঘরের ভেতরে গিয়ে মাটির ওপরে পড়ে গিয়েছিল বিমল। এখন আমাদের দুটো কাজ করতে হবে। প্রথমত, সার্কাসে কাজ করা এই লোকটিকে খুঁজে বার করা, আর তার সঙ্গে পরদিন সকালেই পুলিশের লোক নিয়ে আমরা আবার গেলাম সেই এলাকায়। আগের রাতে মাধবকে যা যা বলে এসেছিলাম, খোঁজখবর করে জানা গেল সার্কাসে কাজ করতো একজন, যে ভালো ট্রফিজের খেলা দেখাতো এবং ছুরিও চালাতে পারত। তার নাম মিস্টার রায়। তার অন্য একটা নাম আছে, কিন্তু ওই নামেই সার্কাসে সবাই চিনত তাকে। কিন্তু বর্তমানে কোনো কারণে সে সার্কাসে কাজ করে না, তার বদলে এই এলাকাতেই থাকে। আর যে বাড়িতে আমরা গিয়েছিলাম সেই লোকটির সঙ্গে কথা বলতে, তার নাম পরাশর। এলাকায় খোঁজখবর করতে সেই বাড়িতে পৌঁছেছি। আমাদের বোধহয় সময়টা ভালো ছিল। ঠিক সেই সময় পরাশর এবং মিস্টার রায় দুজনেই ঘর থেকে বাইরে বেরোচ্ছিল। মিস্টার রায়ের হাতে একটা ব্যান্ডেজ বাঁধা রয়েছে। বললাম, মিস্টার রায়, আপনার হাতে কি হলো? হঠাৎ করে ব্যান্ডেজ বাঁধা কেন? আমার একটু চোট লেগেছে, কাল রাতের উত্তেজনা বশত দেখতে না পেয়ে পড়ে গিয়েছিলাম, তখনই কেটেছে। কিন্তু ব্যান্ডেজ যেমন হয়েছে তাতে তো মনে হচ্ছে... আরে এই তো ডাক্তারবাবু, আসুন আসুন। কাল রাত্রে আপনি তো মিস্টার রায়ের হাতে ওই ব্যান্ডেজটা করেছিলেন, তাই না? বলুন তো, কেমন আঘাত হয়েছে? আশেপাশে লোক জমা হয়েছিল। ডাক্তারের মধ্যে আসল কথাটা বলল। গুলি লেগে তার ডান হাতের আঙুলটা একেবারে বাদ চলে গেছে, পাশের আঙুলটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভালো অবস্থানে না থাকলেও সেটাকে বাদ দিতে হবে। সমস্ত কথা ডাক্তার বলার পর আমি বললাম, ওই মেয়েটি কোথায়, যে মেয়েটি এই বাড়িতে এসেছিল? ও আচ্ছা, এই তো সে বাক্সটা। হনুমান, তাড়াতাড়ি বাক্সটা ধরো। বাক্সটা নিয়ে এসেছিল পরাশরের স্ত্রী, মানে সেই স্ত্রী লোকটি। বাক্সটা ধরতে যেতেই সে ছুটে গেল ঘরের দিকে, কিন্তু হনুমান এসব ব্যাপারে বেশ করিতকর্মা। সে লাফিয়ে পড়ল একদম সামনে। বাক্সটা একরকমের ছিনিয়ে নিল তার হাত থেকে। তারপর সে বাক্সটা খুলতেই প্লাস্টিকের কাগজে মোড়া একটা পায়ের খানিকটা অংশ চোখে পড়ল। সেটা সবার সামনে আনা হলো। আমি বললাম, তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে 2 সপ্তাহ আগে বর্ধমান থেকে একজন এখানে এসেছিল। তাদের সঙ্গে পরাশর কিংবা মিস্টার রায়ের কি সম্পর্ক আছে সেটা আমি জানি না। তার কাছে একটা হীরের নেকলেস ছিল। সেই নেকলেসটা হস্তগত করার জন্যই এরা দুজন মিলে তাকে খুন করে এবং তার শরীরের একটু একটু করে টুকরো করে এই বাক্সের মধ্যে করে এখানে ওখানে ফেলে দেয়। কেন একটা বাক্স ওই বাজারের পাশে নোংরা আবর্জনার মধ্যে ফেলেছিল সেটা আমি জানি না। হয়তো তাড়াহুড়োর মধ্যে কিংবা অন্য কোনো কারণে। সেটা থেকেই এই কাটা হাত আমাদের কাছে আসে। মেয়ের হাত, আমরা সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছুই করার নেই। কোনোভাবে হয়তো ব্যাপারটা বিমল জানতে পেরেছিল, আর তাই বিমলকে এই মিস্টার রায় তার ছোড়ার আদর্শ দক্ষতার মাধ্যমে খুন করে। কিন্তু মাধব কিছু একটা সন্দেহ করে আমাদের কাছে আসে, আর সেই মাধবের সাহায্যেই এবং এই যে এই হিন্দুস্থানি ব্যবসায়ীর বেশে থাকা বর্ধমানের এক পুলিশ অফিসারের সাহায্যেই আমরা ওদেরকে খুঁজে বার করি। ততক্ষণে কনস্টেবলটা এসে মিস্টার রায় এবং পরাশরকে ধরে ফেলেছে। ওরা প্রতিবাদ করার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ বর্ধমানের সেই পুলিশ অফিসার এবং 2 জন কনস্টেবল ঘরের ভেতরে ঢুকে তন্ন তন্ন করে খুঁজে একটা বাক্সের ভেতর থেকে সেই হীরের নেকলেসটি খুঁজে বার করে আনলো। কিন্তু মৃতদেহটা কোথাও পাওয়া গেল না। মৃতদেহটা পাওয়া গেল আরও পরে। ঘরের পেছনের দিকটা বস্তায় ভরে মাটির তলায় লুকোনো ছিল সেটা।
সেখান থেকেই কেটে কেটে একটু একটু করে বার করে বাক্সের মধ্যে করে পাচার করছিল ওরা। সবই ধরা পড়ল। মাধব নিজেও বেশ খুশি হয়ে বলল, সত্যি বলছি, আমাদের পাশেই দুজন লোক যে এমন একটা কাজ করতে পারে সে কথা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিমল বোধহয় বুঝতে পারেনি যে তাকে কে খুন করেছে। সেটাই স্বাভাবিক, কারণ ওরা মুখে কালো রং মেখে থাকত, যাতে চট করে ওদেরকে বুঝতে না পারে। বাপ রে বাপ, রাম রাম, একটা কাটা হাতের জন্য যে এত কিছু হতে পারে সে কথা কে জানতো? দারোগা সাহেব, অপরাধী যখন ধরা পড়েছে তখন আর কি। সত্যি সত্যি অপরাধী ধরা পড়েছিল। এরপর জেরার মুখে পরাশর এবং মিস্টার রায় সমস্ত কথাই স্বীকার করেছিল। বর্ধমানে সেই পুলিশ অফিসার চোরাই পথে আসা সেই হীরের নেকলেস উদ্ধার করে নিজের থানায় নিয়ে গিয়েছিলেন। যাওয়ার আগে আমাদের অসংখ্য ধন্যবাদও জানিয়েছিলেন। তবে মাধব আর এখানে থাকেনি, সে ফিরে গিয়েছিল যশোরে। চোখের সামনে বিমলের এরকম অন্তিম পরিণতি দেখবার পর সে বোধহয় আর এখানে থাকবার কোনো সাহস করতে পারেনি। এরপর বেশ কিছুদিন সবকিছুই স্বাভাবিক ছিল। তারপর আবার একটা রহস্যের মধ্যে আমাদের জড়িয়ে পড়তে হয়। আসলে রহস্য তার বলে কয়ে আসে না। ঠিক যেমন সেই বাক্সের মধ্যে কাটা হাত এসে উপস্থিত হয়েছিল। প্রথম দিন যে লোকটি আমাদের সেই বাক্সটি সঙ্গে করে নিয়ে এসেছিল, সেই লোকটি শেষের বেলাতেও একবার ডাকা হয়েছিল। সমস্ত ঘটনা শুনে সে বলেছিল, দারোগাবাবু, এই আমার সেদিন মনে হয়েছিল একটা কাটা হাত তো আর শুধু থাকতে পারে না, বাকিটাও আছে। কিন্তু এমনভাবে কোনো মানুষের শরীরে কেটে কেটে টুকরো টুকরো করে কিভাবে বাক্সটি পড়ে ফেলতে পারে? আরে, মানুষ সব কিছুই পারে, বুঝলে? তার প্রমাণ আমরা নিজেই পেয়েছি। একটু এদিক ওদিক হলে হনুমানকেও আর জীবিত দেখতে পেতে না। যাই হোক, তুমি সেদিন সাহায্য করেছিলে পুলিশকে, তাই তোমায় সবকিছু জানানো হলো। হনুমান তোমায় জানাতে চেয়েছিল। সেদিন তুমি বাক্সটা বয়ে না আনলে অন্য কেউ বয়ে আনতে চাইছিল না। হনুমানের মুখে হাসি। লোকটি যেন এবার একটু ভরসা পেল। এরপর সে বেরিয়ে যেতেই হনুমান বলল, দারোগা সাহেব, আর কোনো চিন্তা নাই। তবে আমি বললাম, চিন্তা আছে হনুমান, চিন্তা আছে। অপরাধ কখনো শেষ হয় না, একটার পর একটা আসতেই থাকে। দেখো এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।